আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন গ্যাপের পর আমরা আবারও শুরু করতে যাচ্ছি আমাদের তোমাদের খুবই পছন্দের একটা সিরিজ লুকিং ফর বাউ। এবং এই সিরিজে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। যেহেতু আমরা গ্যাপ দিয়ে আসছি, সো আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আসছি। চ্যাপ্টারটা হচ্ছে কি উদ্ভিদ সারিতত্ত্ব। তোমরা খেয়াল করলে দেখবা যে এই উদ্ভিদ সারিতত্ত্ব থেকে যে কোনো ভার্সিটিতে 2 থেকে 3টা কোয়েশ্চেন কমন আসে। কয়টা কোয়েশ্চেন? 2 থেকে 3টা কোয়েশ্চেন, সরি, কয়টা কোয়েশ্চেন কমন আসে? 2 থেকে 3টা কোয়েশ্চেন। আর যখন কৃষিগুচ্ছের কথা বলবা এবং সেই কৃষিগুচ্ছে আবার বাকৃবির কথা বলবা, কেন বাকৃবি আসতেছে? কারণ এবছর কৃষিগুচ্ছের কোয়েশ্চেন কারা করবে? বাকৃবি। তো এই বাকৃবি আমরা যদি লাস্ট ইন্ডিভিজুয়াল পরীক্ষার ক্ষেত্রে খেয়াল করি 18-19 সেশন, সে 18-19 সেশনে বাকৃবি তোমার এই চ্যাপ্টার থেকে টোটাল কোয়েশ্চেন করছে কয়টা? 4টা। সো আমরা ধরে নিতে পারি এবছর কৃষিগুচ্ছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি নরমালি 3 থেকে 4টা কোয়েশ্চেন তুমি কমন পেতে পারো। এবং তোমরা যদি আজকে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ 2 থেকে 3 মার্ক কমন পাবা, মানে পাবাই। এর বাইরে কিচ্ছু আসবে না। আমরা এখানে টোটাল বাকৃবির কোয়েশ্চেনগুলোকে ভিত্তি করে আমরা টোটাল চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলবো। সো লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা এটা সম্পূর্ণটাই বুঝতে পারবা। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এটা একটা সলভ শিট কিন্তু তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি। মাইক্রোফোনের চার্জটা কম, মাইক্রোফোন প্রায় সময় অফ হয়ে যাচ্ছে। ওকে, এনিওয়ে, তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়? এটা আসছে কোথায়? বাউতে আসছে তোমার 18-19 সেশনে। একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি এখানে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা কি তৈরি হয়? মূলত কি? গ্লুকোজ। প্রথমত কি আসতেছে আমাদের এখানে? গ্লুকোজ। তো এই গ্লুকোজ থেকে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে কি আমাদের পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে আমরা কি পাচ্ছি? পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। আচ্ছা, তো এই পাইরুভিক অ্যাসিডটা পাচ্ছি কয় অণু? 2 অণু। এখানে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড আমরা পাচ্ছি। এটা आंसरটা আমরা ইজিলি পেলাম। এখন এক্সট্রা ভাবে মনে রাখবো এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আবার কি মনে রাখবো আমরা? 2 অণু অ্যাসিটাইল কোএ কি উৎপন্ন হয়? 2 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোএ। তো অনেক সময় কিন্তু এই কোশ্চেনটাও আসে যে কত অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হচ্ছে? 2 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হচ্ছে। সো আমরা বলতে পারি এখান থেকে যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়, অথবা এটাও বলতে পারি যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়। এখন যদি একটু ট্রিকি কোশ্চেন করে তাহলে বলতে পারে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়। বুঝছো সবাই? তো খুবই ইজি কিন্তু জিনিসটা, বাট একটু ট্রিকি খেলা খেলতে পারে এখানে। সো এগুলো তোমাদের একটু আয়ত্ত রাখতে হবে। সেকেন্ড কোশ্চেনে চলো। কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? এটা বাউতে 18-19 সেশনে কোশ্চেন। দেখো, তো মূল থেকে মাটিতে মাটি থেকে যখন মূলে পানি শোষণটা করবে তখন সেখানে কোন প্রক্রিয়াটা থাকবে জানো? অভিস্রবণ প্রক্রিয়াটা থাকবে। এবং এই অভিস্রবণ প্রক্রিয়া যেটা হয় নরমালি উচ্চ ঘনত্ব থেকে কোথায় যাচ্ছে? নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কি অভিস্রবণ প্রক্রিয়া। এখন আরেকটা জিনিস মনে রাখবা, এই যে তোমার উদ্ভিদ পানি শোষণটা করতেছে, এই পানি শোষণটা কিভাবে করে? অণু আকারে। কি আকারে করতেছে এখানে? অণু আকারে। এটা একটু মনে রাখবা যে পানির অণু আকারে করে থাকে। আমরা এটা নিয়ে কোশ্চেন পাবো। এখন আসলে আমরা ব্যাপনটা একটু জেনে নিই। ব্যাপন জিনিসটা কি? দেখো, ব্যাপনটা হচ্ছে উদ্ভিদের প্রস্বেদনের ক্ষেত্রে কাজে লাগে। কিসের ক্ষেত্রে কাজে লাগে? উদ্ভিদের প্রস্বেদনের ক্ষেত্রে। তাহলে প্রস্বেদন প্রক্রিয়াটা হচ্ছে কিসের মাধ্যমে? এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে মনে রাখবো আমরা এখানে তোমার আরেকটা কথা মনে রাখতে হবে যে এখানে প্রস্বেদন প্রক্রিয়াটা মূলত কি আকারে যাচ্ছে? এখানে বাষ্প আকারে। পানিটা বের হচ্ছে কি আকারে? বাষ্প আকারে। আরেকটা জিনিস মনে রাখবো, ইমবাইবেশন। ইমবাইবেশন হচ্ছে কোন একটা কলয়েড জাতীয় পদার্থ। কলয়েড বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন শুষ্ক জাতীয় পদার্থ, যেমন হতে পারে কি স্টার্চ, যেমন হতে পারে কি আমাদের জিলেটিন, যেমন হতে পারে কি আমাদের আঠা। তো এই জাতীয় পদার্থগুলা যখন প্রচুর পরিমাণে পানি শোষণ করে কি দিয়ে? কোষ প্রাচীর দিয়ে। তার কোষ প্রাচীর দিয়ে কি প্রচুর পরিমাণে পানি শোষণ করবে, তখন সেটার নাম হচ্ছে কি? ইমবাইবেশন। ওকে, আচ্ছা তারপরে চলো 3 নম্বর কোশ্চেনে দেখো, প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা থেকে পানি কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে নির্গত হয়? সো আমরা অলরেডি কি এটা দেখে আসছি না যে উদ্ভিদের পাতা থেকে পানি কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে? এটা আমরা দেখে আসছি অলরেডি যে বাষ্প আকারে নির্গত হচ্ছে। এক্সট্রা একটা ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? তরল আকার। তাহলে মনে রাখতে হবে যে তরল আকারে কোন জিনিসটা হচ্ছে। দেখো, তো তরল আকারে হচ্ছে কি তোমার মূলত কি? হাইড্রাথোড দিয়ে। কি দিয়ে মনে রাখবো আমরা? মূলত হাইড্রাথোড। যখন পানিটা হচ্ছে কি হাইড্রাথোড দিয়ে বের হবে তখন সেটার নাম হচ্ছে কি? তরল আকার হবে। এবং তখন সেটার নামটা হচ্ছে কি? গাটেশন। এবং এই যে গাটেশন প্রক্রিয়াটা আছে এটা কার ক্ষেত্রে হয়ে থাকে মূলত? এই গাটেশনটা হয় মূলত কার ক্ষেত্রে জানো? ঘাস, কচু এবং কি টমেটো। এই ঘাস, কচু, টমেটোর ক্ষেত্রে কি হচ্ছে? গাটেশন প্রক্রিয়াটা হচ্ছে। এবং এটা কি? হাইড্রাথোড দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়াটা। এরপর দেখো অনুটা হচ্ছে কি?
অনু আকারে কে যাচ্ছে, এখানে পানি যাচ্ছে, বুঝছো? অনু আকারে কি, এখানে পানি যে তোমার মূলে শোষণটা হচ্ছে। আরেকটা মনে রাখবা, খনিজ লবণ, যেহেতু শোষণ সব পড়তেছে তাহলে মনে রাখবো কি আমরা খনিজ লবণ। খনিজ লবণ কি আকারে শোষিত হচ্ছে, আয়ন আকারে শোষিত হচ্ছে। সো মোটামুটি আমরা শোষণ জাতীয় যত কিছু আছে সবকিছু এখানে কিন্তু আমরা ইনক্লুড করে ফেললাম, বুঝছো সবাই? এইটা আসছিল কোথায়, বাউতে 18-19 সেশন আসছে। নেক্সট কোশ্চেন, সরি পরবর্তী কোশ্চেনে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, টমেটোর লাল রঞ্জকের জন্য দায়ী কোনটি? এখন কালারগুলো কিভাবে মনে রাখবো, দেখো এখানে ক্যারোটিন, ক্যারোটিন দেওয়া আছে না, তাহলে ক্যারোটিনে ক থেকে কি মনে রাখবো আমরা, এটা কমলা বর্ণের, ঠিক আছে? ক্যারোটিনে ক থেকে আমরা কি মনে রাখবো, আমরা কমলা বর্ণের। লাইকোপিন, লাইকোপিনে কি আছে, লা আছে, তাহলে লা থেকে আমরা মনে রাখবো হচ্ছে তোমার কি, লাল বর্ণের। তাহলে লা থেকে আমরা কি মনে রাখবো বলো তো দেখি, লা থেকে মনে রাখবো হচ্ছে কি আমরা লাল বর্ণের মনে রাখবো, ওকে? এবং এই লাল বর্ণটা কিন্তু শুধুমাত্র টমেটোর ক্ষেত্রে, এই লাল বর্ণটা কিন্তু টমেটোর ক্ষেত্রে। অ্যান্থোসায়ানিনটা লাল বর্ণের, বাট এটা কিন্তু, এটাও কিন্তু লাল বর্ণের, বাট এটা কিন্তু টমেটোতে না, এটা টমেটোতে না। তাহলে লাইকোপিনটা কি লাল বর্ণের, বাট এটা টমেটোতে থাকতেছে, আর লুইটেন বলতে আমরা কিছু করার দরকার নেই। তো আশা করি এটা তোমরা মনে রাখতে পারবা। এরপর আমরা যদি বলি এখানে কি বিটা জেনথিন আছে কিছু ক্ষেত্রে, তোমার যেমন বিটা জেনথিন। তো বিটা জেনথিনটা কি মনে রাখবো আমরা, দেখো এখানে কি জেনথিনের নিচে একটা হয়ের মতো থাকে না, মানে থটা কি আমরা কি করি হয়ের মতো দেখা যায় না, তাহলে মনে রাখবো কি এটা আমাদের হলুদ বর্ণের, ঠিক আছে? তারপর যেমন আছে কি ফাইকো ইরেথ্রিন লাল বর্ণের, ফাইকো সায়ানিন নীল বর্ণের। সো এই বর্ণগুলো তোমরা আশা করি মনে রাখতে পারবা। ক্লোরোফিল সবুজ বর্ণের, ঠিক আছে? তো এই বর্ণগুলো মনে রাখলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা এরপর আসো 5 নম্বর কোশ্চেন বলছে কি, সালোক সংশ্লেষণ সময় নির্গত অক্সিজেনের উৎস কি? ভাই এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বাউতে 1-2 তে আসছে, বাউতে 6-7 এ আসছে, বাউতে 17-18 তে আসছে, সিলেট এগ্রিতে তোমার 16-17 তে আসছে। তোমাদেরকে আমি বারবার বলি না যে বাউ নিজেদের কোশ্চেনগুলো খুবই রিপিট করে, এইটা একটা তার প্রমাণ। যেই কোশ্চেনটা 1, 2, 6, 7, 17, 18 মানে বেশ কয়েকবার রিপিট হয়েছে, অর্থাৎ তোমরা যদি বাউয়ের যে কোশ্চেনগুলো সলভ করে রাখো, আমি যে তোমাদের সিরিজটা নিচ্ছি এই সিরিজটা যারা মন দিয়ে দেখবা তাদের কৃষির প্রিপারেশন বলতে গেলে 50-60% এখানেই কমপ্লিট, এটা মাথায় রেখো, হ্যাঁ? আচ্ছা, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি? আমরা সবাই জানি এটা কি পানি। নির্গত অক্সিজেনের উৎস কি? পানি। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয়েছে, বুঝছো? তো বাউয়ের কোশ্চেন এইবারও এগ্রিতে প্রচুর রিপিট হবে, নরমালি তো রিপিট হয় এগ্রিতে, যেহেতু এবার বাকৃবি নিজেই করবে সো এবার আরো রিপিট হওয়ার সম্ভাবনাটা বেশি। নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্রের প্রক্রিয়া সংঘটিত হয় কোথায়? বাউতে কত আসছে দেখো, 2-3 আসছে, 3-4 আসছে, 17-18 আসছে, শেরে বাংলা 9-10 আসছে, সিবাসুতে 6-7 আসছে, সিলেটে 15-16 আসছে। একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা মনে রাখবো যে গ্লাইকোলাইসিস, আমরা এগুলো একটু দেখি তো। গ্লাইকোলাইসিস, তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে। তারপরে এইটা আমাদের ক্রেবস চক্র দেওয়া আছে, ক্রেবস চক্রটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে। এরপর আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইটা কোথায় হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এই জায়গাটাতে হচ্ছে। সো আমরা বলতে পারতেছি কি ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে কোথায়? ইজিলি বলতে পারতেছি কি মাইটোকন্ড্রিয়াতে আমাদের সংঘটিত হচ্ছে। একদম ইজি কোশ্চেন, বাট এই ইজি কোশ্চেনটা কিন্তু বেশি আসে। টোটাল এটিপি কয়টা হচ্ছে? 24 এটিপি হচ্ছে। এবং তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এটিপি সিনথেসিসটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? পাওয়ার হাউস বলতেছে। সম্পূর্ণ জিনিসটা আসছে কোথা থেকে? এই এটিপি উৎপাদন থেকে আসছে। পরের কোশ্চেনে চলো আমাদের। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, 7 নম্বর কোশ্চেন। কোন গাছ পাতার পরিবর্তে কাণ্ডের সাহায্যে কি করে সালোক সংশ্লেষণটা সম্পন্ন করে? ইম্পর্টেন্ট কোশ্চেন। বাউতে 2-3, বাউতে 11-12, বাউতে 17-18, সিলেটে 14-15। খেয়াল করে দেখো যে ভাই বাউয়ের কোশ্চেন কি একটার পর একটা রিপিট হচ্ছে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এখানে আমরা ইজিলি জানি এটা কি ফণিমনসা। তো ফণিমনসা কি করে? মূলত পাতার পরিবর্তে কাণ্ডের সাহায্যে সালোক সংশ্লেষণটা সম্পন্ন করে রাখে। এটা একটু মনে রাখবে, এটা ফিক্সড কোশ্চেন, বা আমরা বলতে পারি কি মুখস্থ কোশ্চেন। এখানে শুধুমাত্র ফণিমনসাটাই হবে, বুঝছো? এটা একটু মনে রাখবা। আচ্ছা এরপরে চলো আমাদের পাউরুটি তৈরির প্রক্রিয়ায় ময়দার সাথে ইস্টের ব্যবহার কোন গ্যাসের চাপ পাউরুটি সিদ্ধ হয়? অর্থাৎ
ময়দার সাথে ইস্টের ব্যবহারের ক্ষেত্রে যখন ব্যবহারটা করা হয় ময়দার সাথে, তখন আসলে কোন গ্যাসটা চাপ দেয়? মেইন হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড। মনে রাখবা, যখন কার্বন ডাই অক্সাইড চাপটা দিবে, চাপ দেওয়ার ফলে কি এখানে তোমার অনেকটা কি বুদবুদের মতো হয়ে যায়, এবং বুদবুদ হয়ে কি হয়, তোমার পাউরুটিটা তখন ফুলে যায়। এবং এইটা হচ্ছে কি মূলত কি একটা অবাধ শোষণ। মনে রাখবা, যত ধরনের খাবার জাতীয় জিনিস, খাবার, যত ধরনের খাবার ফ্যাক্টরি তুমি যদি চিন্তা করো, যত ধরনের খাবার, যে কোনো খাবার ফ্যাক্টরি, যেটা অ্যালকোহল বলো বা বেকারি বলো বা যাই বলো না কেন, ভিনেগার বলো, খাবারের কথা আসলে সেখানে কি হবে, অবাধ শোষণটা কিন্তু আসবে। বুঝছো সবাই? তাহলে আমরা মনে রাখবো কি এখানে কি কার্বন ডাই অক্সাইডটা আসতেছে। নেক্সট আসো, বীজ অঙ্কুরোদ্গমের সময় যে প্রক্রিয়ায় পানি শোষিত হয় তা হলো কি? বীজ জিনিসটা কি দেখো তো, বীজ জিনিসটাকে একটা শুষ্ক জিনিস না? বীজ জিনিসটাকে একটু শুষ্ক না? বীজ কি শুষ্ক না? আচ্ছা, এটা বাউতে 16-17 আসছে, সিলেটে 8-9 আসছে। তাহলে এই শুষ্ক জিনিসটাতে পানি শোষণটা কখন হবে বলো তো দেখি, কোন প্রক্রিয়া হবে? আমরা সবাই জানি কি শুষ্ক বীজ হচ্ছে কি, মনে রাখবা, ইমবাইবিশন প্রক্রিয়ায়। শুষ্ক বীজে কোন প্রক্রিয়ায় পানি শোষণ হচ্ছে? ইমবাইবিশন প্রক্রিয়া কি হচ্ছে এখানে, শুষ্ক বীজে পানি শোষণটা হচ্ছে, মনে থাকবে। আচ্ছা, এরপর আছে কি অভিস্রবণ, ব্যাপন, এগুলো তো আমরা জানি কোথায় কোনটা কাজে লাগে। তাহলে আমরা মনে রাখবো কি শুষ্ক বীজ হচ্ছে কি ইমবাইবিশন প্রক্রিয়ায় পানিটা শোষিত হচ্ছে। ওকে, আচ্ছা এরপর আসো 10 নাম্বার, সালোকসংশ্লেষণে আলোক অধ্যায় কোন যৌগ উৎপন্ন হয়? সালোকসংশ্লেষণে কয়টা অধ্যায়? 2টা অধ্যায়। একটা হচ্ছে কি আলোক অধ্যায়, এবং এই আলোক অধ্যায়ে মূলত উৎপন্ন হচ্ছে কি এটিপি এবং কি NADH2। তার মধ্যে মনে রাখবা, এই এটিপি এবং NADH2 এই দুইটাকে কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যখন অ্যাডেনোসিন ডাইফসফেট থেকে এটিপি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। দেখো, ফটোফসফোরাইলেশন, ফটো মানে কি আলো, ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্ত করা। মেইনলি এখানে প্রক্রিয়া যেটা হচ্ছে, দেখো, এডিপি এর সাথে এক অণু ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। তার মানে ফসফেট যেহেতু আমার যুক্ত হচ্ছে, আমি তাকে কি বলবো? ফসফোরাইলেশন। এখন এটা কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। দ্যাটস আমরা এটাকে বলতেছি কি ফটোফসফোরাইলেশন। বুঝছো? আচ্ছা, তো এটা মনে রাখবে। এখন এই আলোক অধ্যায় যেটা আছে, এই আলোক অধ্যায়টা এক্স্যাক্টলি কোথায় ঘটে? থাইলাকয়েড মেমব্রেনে। আলোক অধ্যায়টা কোথায় ঘটে? থাইলাকয়েডে। মনে রাখবা, থাইলাকয়েডে, ঠিক আছে? আচ্ছা, থাইলাকয়েডে কি ঘটে? আলোক অধ্যায়টা ঘটে। কারণ সূর্যের যে আলোটা আসতেছে আমাদের পৃথিবীতে, সেখান থেকে যেটা তোমার উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট গ্রহণ করতেছে, তার সবচেয়ে যে একদম যে স্পেসিফিক পয়েন্ট, সেটা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড কি করে আলোটাকে সংগ্রহ করতেছে। এবং যদি বলে অন্ধকার পর্যায়ে, এখন যদি তোমার কাছে কোশ্চেন আসে যে অন্ধকার পর্যায়ে, তাহলে অন্ধকারে কি উৎপন্ন হচ্ছে বলো তো দেখি? অন্ধকার পর্যায়ে, বা যেটাকে বলতে পারি কি আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে, অন্ধকার বা আলোক নিরপেক্ষ, সেখানে উৎপন্ন হচ্ছে কি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, C6H12O6, গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে কি অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে। এবং এই অন্ধকার পর্যায়টা কোথায় হচ্ছে? যদি আসে স্ট্রোমাতে। কোথায় হচ্ছে? স্ট্রোমাতে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হচ্ছে কি এই অন্ধকার পর্যায়টা হচ্ছে। আশা করি তোমাদেরকে বেসিক অনেক কথা এখানে বলে ফেলছি। দেন আসো, কোন প্রক্রিয়ায় মাটির কণার ফাঁকের পানি উদ্ভিদের মূল রুমে প্রবেশ করে? এখানে কি বোঝাচ্ছে? এটা বাউতে 8-9 আসছে। আমরা সেই প্রথম দিককার কোশ্চেন। মেইনলি বোঝাচ্ছে কি মূল রুম বলতে কি মূলে, অর্থাৎ উদ্ভিদের মূলের দিকে যে পানি শোষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে কি আমরা শোষণগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে খেয়াল করতেছি। তাহলে মূলের দিকে যে পানি শোষণটা, এইটা কোন প্রক্রিয়া হচ্ছে? আমরা সবাই জানি কি অভিস্রবণ প্রক্রিয়া কিন্তু এই জিনিসটা ঘটতেছে, এটা আমরা সবাই জানি। দেন আসো কোশ্চেন, উদ্ভিদের জন্য সহজলভ্য পানির উৎস কোনটি? আমরা সবাই জানি কি সহজলভ্য পানির উৎস কোনটা? কৈশিক পানি। অর্থাৎ মাটির কণার ফাঁকে ফাঁকে, একটা উদ্ভিদের মূলের চারপাশে কি মাটি থাকবে না? সে মাটির কণার চারপাশে যে তোমার ফাঁকে ফাঁকে যে তোমার পানিটা থাকবে, সেটার নাম হচ্ছে কৈশিক পানি। এবং এই কৈশিক পানিটা হচ্ছে কি উদ্ভিদের সহজলভ্য পানির উৎস, যেখানে তোমার মূলগুলা প্রবেশ করে এবং মূলগুলা খুব ইজিলি তারা এখান থেকে পানিটাকে শোষণ করতে পারতেছে। ওকে, আচ্ছা এরপরে চলো, এটা কোথায় আসছে? বাউতে 7-8 আসছে। এরপর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস এটা, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো C3 ভার্সেস C4, C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? তোমরা C3 ভার্সেস C4টা পড়ে ফেলো ভালো করে। C3 ভার্সেস C4, এটা পড়তে গেলে অনেকের একটু কঠিন লাগে। তো কঠিনটা কিভাবে দূর করবো? মনে রাখবা, C3 তে হচ্ছে কি সবকিছু কম কম, সবকিছু কম অথবা নাই, উইদাউট ppm, উইদাউট কার্বন ডাই অক্সাইড ঘনমাত্রাটা ছাড়া। আর বাকি সবকিছু কি তোমার C4 এ বেশি। যেমন আমরা যদি এখানে ওইটাতে যাওয়ার আগে প্রথমত আমরা দেখি কি যে তোমার C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা, তার আগে C3টা দেখি।
সি3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেহেতু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এটার নাম হয়েছে কি সি3। আর সি4 এর ক্ষেত্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে দেখো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার কি প্রথম স্থায়ী পদার্থ। আরেকটা কোশ্চেন আসতে পারে, কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটা? কার্বন ডাই অক্সাইড গ্রহীতা, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে সি3 এর ক্ষেত্রে রাইবোলুজ 1,5-বিসফসফেট, আরইউবিপি। ঠিক আছে। আচ্ছা, সি4 এর ক্ষেত্রে হচ্ছে কি, সি4 এর ক্ষেত্রে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি মনে রাখবো আমরা? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পিইপি, এটা হচ্ছে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কি সি4 এর ক্ষেত্রে। আচ্ছা, যদি কোশ্চেন আসে যে সি3 এর ক্ষেত্রে কি সালোক সংশ্লেষণ বেশি হবে নাকি সি4 এর ক্ষেত্রে, দেখো কার্বন সংখ্যা কোথায় বেশি? সি4। আমি তোমাদেরকে একটু আগে বলছি সি4 মানে কি, যেহেতু 4টা কার্বন, সি3 কয়টা? 3টা কার্বন, তাহলে সবকিছু সি4 এ বেশি বেশি। তাহলে যদি বলা হয় কি সালোক সংশ্লেষণ কোথায় বেশি? সি4 এ বেশি, সালোক সংশ্লেষণের হারটা সি4 এ বেশি। আচ্ছা, যদি বলা হয় যে তোমার আর কি আসতে পারে, কোনটা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে? সি4টা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, কারণ এটা কার্বন বেশি। আমরা এইভাবে মনে রাখবো, কার্বন বেশি এইভাবে মনে রাখবো। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে সবাই। আচ্ছা, এরপর আসো আমরা যদি দেখি মেইনলি তোমার কম পার্থক্যটা কোথায় তোমার, এখানে হচ্ছে কি দেখো 50 থেকে 150 ppm, এটা হচ্ছে তোমার কি কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। আর এখানে হচ্ছে তোমার গিয়ে 0.10 থেকে 10 ppm কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। এই একটা জায়গায় কম, বাকি সব জায়গায় কি সি3 অথবা সি4 বেশি, বা সি3 অপেক্ষা সি4 বেশি। যেমন সি4 এ কি দেখা যায়? ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। কি দেখা যায়? ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। তো এখন ক্রাঞ্চ অ্যানাটমিটা কেন দেখা যায়? কারণ নরমালি সি3 এর ক্ষেত্রে কি থাকবে? শুধু মেসোফিল। আর সি4 এর ক্ষেত্রে কি মেসোফিল কোষও থাকবে, এখানে কি থাকবে? মেসোফিলও থাকবে, প্লাস কি তোমার বান্ডল সিটও থাকবে। তো মেসোফিল এবং বান্ডল সিট জিনিসটা কি আসলে মনে রাখবা, মেসোফিল কোষটা কোথায় কোথায় থাকে? পাতায় থাকে। তো এই মেসোফিল কোষের চারপাশে বান্ডল সিটটা কি করে? তোমার মালার মতো সাজিয়ে থাকে। তো এটাকে কি বলা হচ্ছে? তোমার ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ মানে কি একটা মুকুটের মতো দেখা যায় তখন জিনিসটাকে, তো এটাকে বলা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। বাট সিপ্টিয়ার যে ক্লোরোপ্লাস্ট আছে, এখানে শুধুমাত্র কি একটা কোষ, একটা কোষ দেখা যায়, সেটার নাম কি? মেসোফিল, বুঝছো? বাট সেখানে কিন্তু বান্ডল সিটটা দেখা যায় না, তার মানে কি এখানে এটা কম আসতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা যা সি4 এর যে প্রাণীগুলো আছে, সি4 এর যে উদ্ভিদগুলো আছে সেগুলো একটু মনে রাখবো। আমরা সি4 এর উদ্ভিদগুলো মনে রাখলে আমরা সি3 গুলো মনে রাখতে পারবো। তোমাদের আমি বলবো যেগুলো মুখস্থ করা দরকার না, মেইনলি আমরা যে কমন উদ্ভিদগুলো চিনি আমাদের চারপাশে, সেগুলো হচ্ছে সি3। তো আমরা সি4 টা একটু পড়ি, তাহলে একটু মনে রাখতে পারবা। ধরো আখি নামের একটা মেয়ে কোথায় গেছে? চীনে গেছে। সে চীন থেকে তোমার কি করলো? 9 মুঠা ইক্ষু নিয়ে আসছে। মুঠা বুঝো তোমরা? দেখো না কি বলে, সবজির বাজারে গেলে বলো না আমার 1 মুঠা এই শাক দেন, 1 মুঠা এই শাক দেন, মানে মুঠা মানে কি একটা বান্ডল। তাহলে বলতে পারি যে আমরা আখি দূর চীন থেকে আখি 9 মুঠা কি জানলো? 9 মুঠা ঘাস নিয়ে আসলো, 9 মুঠা ইক্ষু ভুট্টা নিয়ে আসলো, আনলো। তো দেখো দূর থেকে কি মনে রাখবো আমরা? দূর্বা ঘাস। চীন থেকে কি মনে রাখবো আমরা? চীনা। আচ্ছা, আখি থেকে কি মনে রাখতে পারি আমরা? ইক্ষু মনে রাখতে পারি বা আখ মনে রাখতে পারি। আখি থেকে ইক্ষু বা আখ আমরা যে কোনোটা মনে রাখতে পারি। তারপর 9 মুঠা, এই মুঠা থেকে কি মনে রাখতে পারি আমরা? মোথা ঘাস। মোথা থেকে কি মনে রাখতে পারি আমরা? মোথা ঘাস। ইক্ষু থেকে ইক্ষু, ভুট্টা থেকে কি? ভুট্টা। ইক্ষু থেকে ইক্ষু এবং কি ভুট্টা থেকে ভুট্টা। ও 9 থেকে কি মনে রাখবো আমরা? নটের শাক। কি মনে রাখবো আমরা? নটের শাক। তাহলে দূর চীন থেকে আখি 9 মুঠা ইক্ষু ভুট্টা নিয়ে আসলো, তার মানে কি দূর থেকে দূর্বা, চীন থেকে কি চীনা, আখি থেকে ইক্ষু, 9 থেকে নটের শাক, মুথা থেকে মুথা ঘাস মানে মুথা শাক, এবং কি ইক্ষু থেকে ইক্ষুই, ভুট্টা থেকে ভুট্টা। এরা সবাই হচ্ছে কি সি4 উদ্ভিদ। সিটটি কারা কারা? আম, জাম, কাঁঠাল, এরাই সিট। ওকে, আমি আশা করি সিটি সি4 তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। সি4 উদ্ভিদের স্থায়ী পদার্থ কোনটা? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোথা থেকে কই চলে গেলাম দেখছো? পড়াইলে এরকমই। কোষের কোন স্থানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয়? সিম্পল কোশ্চেন। 4, 5, 7, 8 এ আসছে, সিলেটে 11, 12 আসছে। তাহলে আমরা সবাই জানি কি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই জন্য গ্লাইকোলাইসিসকে কি বলা হয় জানো? সাইটোপ্লাজমিক শ্বসন। কি বলা হচ্ছে এটাকে? সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়। শ্বসনের ইএমপি পাথওয়ে বলা হয়। শ্বসনের ইএমপি পাথওয়ে বলা হয় কিন্তু। তাহলে
সাইটোপ্লাজমিক শ্বসন ইএমপি পাথওয়ে বলা হয় এবং কি সার্বজনীন শ্বসনের সার্বজনীন গতিপথ বলা হয়। কেন গতিপথ বলে? কারণ দেখো এই যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আছে এটা কিন্তু তোমার একাধারে আমাদের সবাত শ্বসনও দেখা যায়, অবাত শ্বসনে দেখা যায়, সেজন্য কি এটাকে তোমাকে সার্বজনীন বলা হচ্ছে। তো আশা করি গ্লাইকোলাইসিস থেকে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না। দেন আসো মাটিস্থ নাইট্রেট, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসে পরিণত হয় তার নাম কি? বাউতে 6-7 সেশনে আসছে। তো তোমাদের এই যে কোনটা নাইট্রিফিকেশন, কোনটা নাইট্রোজেন ফিক্সেশন, কোনটা ডিনাইট্রিফিকেশন, এই জিনিসগুলো তোমাদের বেশ লাগতে পারে, বেশ লাগতে পারে। আচ্ছা তোমাদেরকে আমি দেখা একটা সাইকেল। ধরো এখানে কি আছে আমাদের অ্যামোনিয়া NH3। তো এই অ্যামোনিয়া থেকে যখন আমরা নাইট্রেট অথবা আমরা নাইট্রাইট বানাবো, আচ্ছা একটু বড় দেই চারটা, যখন আমরা কি নাইট্রেট অথবা কি বানাবো, আমরা নাইট্রাইট বানাবো। আচ্ছা তো এই প্রক্রিয়াটার নাম হবে কি তখন? নাইট্রিফিকেশন। কি হবে? নাইট্রিফিকেশন, ঠিক আছে। আচ্ছা এটা অনেকে প্যাচ লাগে, আমি এটা কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। যখন এই নাইট্রেট থেকে ডিরেক্টলি কি তৈরি হবে? নাইট্রোজেন তৈরি হবে, যেটা আমাদের এখানে যাচ্ছে। তাহলে নাইট্রোজেন গ্যাসে যখন পরিণত হবে তখন সেটার নাম হবে কি জানো? ডিনাইট্রিফিকেশন। মানে নাইট্রিফিকেশন উল্টাটা, তাহলে তখন কি হবে? এটাকে ডিনাইট্রিফিকেশন বলবো আমরা। আচ্ছা লাস্ট যখন তোমার আবার এই নাইট্রোজেন থেকে আবার অ্যামোনিয়া তৈরি হবে, দেখো এই নাইট্রোজেন থেকে যখন আবার অ্যামোনিয়া তৈরি হবে তখন সেটার নাম হবে কি জানো? বলো। তখন সেটা কি হবে? নাইট্রোজেন ফিক্সেশন। তখন সেটা কি হবে? নাইট্রোজেন ফিক্সেশন। তখন সেটার নাম কি হচ্ছে? নাইট্রোজেন ফিক্সেশন। আশা করি সাইকেলটা বুঝছো। তো আমরা যদি এগুলো মনে রাখতে পারি, এখন আসলে নাইট্রোজেন ফিক্সেশনে কারা কাজে লাগে? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, মনে আছে না? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, এরা কি তোমার নাইট্রোজেন ফিক্সেশনে কাজে লাগে। আর নাইট্রিফিকেশনে বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস, মনে আছে? নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরা হচ্ছে কি নাইট্রিফিকেশনে কাজে লাগে। আশা করি তোমাদের এই জিনিসটা আর ভুল হবে না কখনো, ভুল হলে বারবার দেখবা এটা। ওকে, তার মানে আমাদের অ্যানসারটা কি হচ্ছে এখানে? ডিনাইট্রিফিকেশন হচ্ছে। এটা বাউতে 6-7 সেশন আসছে। দেন কোশ্চেনে চলো আমাদের ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম কোনটি? CAM কোনটি? CAM। তো ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম হচ্ছে কি? আমরা যদি এখানে চিন্তা করি কি আনারস হইতে পারে, আনারস বুঝছো? আনারস হবে কি ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। একদম সিম্পল কোশ্চেন, মুখস্থ টাইপের। যে প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বাউতে 5-6 সেশনের কোশ্চেন। আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত, সেটার নাম কি? সালোক সংশ্লেষণ। কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। টোটাল কত এটিপি উৎপন্ন হচ্ছে? রাসায়নিক শক্তির ক্ষেত্রে 36 এটিপি টোটাল এখানে কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। 36টা এটিপি উৎপন্ন হচ্ছে। আচ্ছা এরপর আসো, তাপমাত্রা বৃদ্ধি পেলে আর্দ্রতার অবস্থা কি হবে? দেখো মনে রাখবা, এটা কি আমরা যদি প্রসাধনের প্রভাবকগুলো পড়ি তাহলে আমাদের হয়ে গেছে। তো আমরা প্রসাধনের প্রভাবক, দেখো প্রসাধনের প্রভাবক মনে রাখবা এখান থেকে যে প্রসাধন কার ব্যস্তানুপাতিক জানো? আর্দ্রতা এবং চাপ। প্রসাধন শুধুমাত্র মনে রাখবে কি আর্দ্রতা এবং চাপের ব্যস্তানুপাতিক। প্রসাধনের যত ধরনের বাহ্যিক প্রভাবকই থাকুক না কেন, সবার মধ্যে শুধু কি আর্দ্রতা বাড়লে প্রসাধন কমে, চাপ বাড়লে প্রসাধন কমে। তাহলে বাকি যারা আছে, যেমন আলো বলতে পারো, যেমন তাপমাত্রা বলতে পারো, সবার সাথে কি সমানুপাতিক। সো দেখো আমাদের তাহলে কি হচ্ছে? তাপমাত্রার আর আর্দ্রতা কি ব্যস্তানুপাতিক হচ্ছে না? তাপমাত্রা আর্দ্রতা ব্যস্তানুপাতিক হচ্ছে না। তার মানে কি আমরা বলতে পারি তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আর্দ্রতার অবস্থা কি হবে? কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে আর্দ্রতার অবস্থা কমে যাবে, আমরা এটা এখান থেকে বলতে পারি। তো আবার মনে রাখবা যে প্রসাধন শুধুমাত্র কি আর্দ্রতা এবং চাপের ব্যস্তানুপাতিক, বাকি সবার সমানুপাতিক। তাহলে আর্দ্রতার সাথে কি আমাদের তাপমাত্রা ব্যস্তানুপাতিক হচ্ছে। দ্যাটস ওয়াই কি আমাদের যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কি আর্দ্রতা অবস্থা কমে যাচ্ছে। আসছে কোথায়? বাউতে 4-5 সেশনে। ওকে, তো প্রসাধনের প্রভাবকগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমাদের 19 নম্বর কোশ্চেন দেখো, অবাত শ্বসনে কি বলা আছে? অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে, যখন অসম্পূর্ণভাবে জারিত হয় তখন আসলে কি উৎপন্ন হবে? বাউতে 2-3 আসছে কি ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটা কি অবাত শ্বসনের একটা প্রক্রিয়া। এটা আসছে বাউতে 2-3 সেশন। লাস্ট কোশ্চেন দেখো, পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রশোধন হয়?
বাউতে 1-2 সেশন আসছে দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রশোধন হচ্ছে, কত ভাগ? 95 থেকে 98%। এরপর আসো যদি বলে কি ত্বকীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন কত পার্সেন্ট? তাহলে মনে রাখবো হচ্ছে কি 5 থেকে 10%। তাহলে ত্বকীয় প্রশোধন কত পার্সেন্ট মনে রাখবো? আমাদের কার কোনো কোশ্চেন আছে নাই, 5 থেকে কত পার্সেন্ট? 10%। এরপর মনে রাখবো হচ্ছে কি আমাদের লেন্টিকুলার প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন কত পার্সেন্ট? প্রায় 1%। তো মোটামুটি এইরকমই হচ্ছে প্রশোধনটা। এবং প্রশোধনের প্রধান অঙ্গ পাতা, পাতা হচ্ছে কি প্রশোধনের জন্য প্রধান অঙ্গ, পাতা প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে কি পাতা। প্রশোধনকে কি বলা হচ্ছে? নেসেসারি এভিল বলা হচ্ছে, মনে থাকবে। আচ্ছা, তো এই মোটামুটি হচ্ছে কি আমাদের বাউতে জাস্ট তোমার কত 1-2 সেশন পর্যন্ত, অর্থাৎ বিগত 24 বছরে এই কোশ্চেনগুলো মোটামুটি আমরা দেখতে পেলাম। আরো কিছু কোশ্চেন ছিল বাট যেগুলো বেশি রিপিট হয়ে গেছে, একবারে বারবার আসছে, বেশি রিপিটেড হয়ে গেছে, মানে কি সেম জিনিস তো আর বারবার দেওয়া যায় না। অর্থাৎ এখন বলতে পারো ভাই মাত্র 20টা কোশ্চেন আসছিল, না 20টা না, তোমরা খেয়াল করে দেখছো বাউতে একটা কোশ্চেন 3বারও রিপিট হয়েছে, 2বার রিপিট তো অহরহ হয়েছে, তার মানে সেম কোশ্চেনগুলো বারবার রিপিট হয়ে আসছে। সো তোমরা যেহেতু কৃষি পরীক্ষা দিবা, সো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো সলভ করে গেলে এবং আমি যে সাথে ব্যাখ্যাগুলো দিয়ে গেলাম তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমরা আশা করি এখান থেকে ভালো একটা বেনিফিট ইনশাআল্লাহ পাবা। আজকের ক্লাসটা আমার আসলে মাইক্রোফোনের চার্জ কমে যাওয়ায় আমি খুব ভালোভাবে নিতে পারি নাই, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি হঠাৎ করে খেয়াল করলাম যে মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। এনিওয়ে আমার যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন, সো আমার তো চার্জ দিয়েই করতে হয়। আচ্ছা, এখন আসো আমাদের, তোমরা জানো যে আমাদের অসনিয়ান থেকে কিন্তু অলরেডি আমাদের এক্সাম বেস লঞ্চ হয়ে গেছে। তোমাদের অনেক দিন একটা চাহিদা ছিল ভাইয়া একটা এক্সাম বেস দেন, তো এই এক্সাম বেসটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং 20 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু। এবং এক্সাম বেসটা সম্পূর্ণটা দায়িত্ব নিয়ে আমি সহ এবং আমার যে টিম আছে সবাই মোটামুটি কৃষি টপার, বাকৃবিতে পড়তেছে। এবং এখানে বিশেষ করে মারুফ আছে, সে বাকৃবিতে না সাস্টে পড়ে, বাট সে কিন্তু তোমার কৃষি গুচ্ছে তৃতীয় ছিল। সো এদেরকে নিয়ে মোটামুটি টপ লেভেলে ভাইয়াদেরকে নিয়ে আমাদের এই কোর্সটা সাজানো, খুবই লিমিটেড একটা ফিতে, যেখানে অনলাইনে 30টা পরীক্ষা, প্রিন্টেড এক্সাম 12টা। প্রিন্টেড এক্সাম মানে কি তোমার একদম বাসায় বসে অফলাইনের মতো পরীক্ষা দেওয়া, সম্মিলিত মেধা তালিকা পাবা। অলরেডি এই কোর্সে 450 জন ভর্তি হয়েছে মাত্র 2 দিনে। আশা করতেছি এখানে 3000-এর উপর স্টুডেন্ট ভর্তি হবে। সো মোটামুটি তুমি এখানে বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে পারবা। সাথে কি মেন্টরশিপ সেশন থাকবে, যেটা তোমার এক্সামে কেমন তোমার আউটপুটটা আসতেছে সেটা তোমার কিভাবে ইনক্রিজ করা যায় সেটার জন্য এই সেশনটা থাকবে। সেই সাথে হচ্ছে কি আমাদের খুবই জনপ্রিয় এবং যেটা খুবই পপুলার বলতে পারো বা যেটা খুবই ইফেক্টিভ, সেই একটি লাস্ট ফেজ সাজেশনের পিডিএফ তোমরা এখানে পাবা। এবং তোমরা এটা 20 তারিখ থেকে পরীক্ষা দিতে পারবা। যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিয়ে দাও। এবং এখন কিন্তু মাত্র 299 টাকা এই কোর্সে এনরোল করতে পারবা। তো আশা রাখি মাইক্রোফোন ছাড়াই তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং কোনো যদি সমস্যা থাকে কমেন্টে জানাবো, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো। এবং একটু পরে মাইক্রোফোনটা চার্জ দিয়ে আমি একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমাদের জন্য শুট করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।